ওর হাত এভাবে টানছিস কেন ভাব? আর এরা কারা বোরকা পরা? মহিলা আক্তার পুরুষ আম্মা। মানে? তোরা বোরকা খুলবি নাকি আমার খোলাতে হবে? তামিমের বকা শুনে সকালে এক এক করে বোরখা খুলতে থাকে। শুধু সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। বোরখা থেকে পঞ্চপাণ্ডবকে দেখে আয়শা সরকার রীতিমতো চমকে ওঠে। মানে মানুষ কতটা বজ্জাত হলে এমন বোরকা পরে মহিলা সাজে। তানভীর সরকারও নিচে এসে দাঁড়ায়। কি হয়েছে বাবাজান? পরীক্ষা থেকে বাঁচতে ছয় শয়তান শিক্ষা বোর্ড উড়াতেই গেছিল আব্বা। কি? জি আব্বা। তানভীর সরকার বেশ অবাক হয়। তারা দুষ্টু ঠিক আছে, কিন্তু এতটা? পরীক্ষা থেকে বাঁচতে শেষমেশ শিক্ষা বোর্ড। তানভীর সরকার সুভার সামনে গিয়ে দাঁড়ায়। এই বুদ্ধি কোথা থেকে আসলো শুভামা? সুভা ছোট ছোট দৃষ্টি করে তানভীর সরকারের দিকে তাকায়। তারপর ছয়জন একসাথে হাত দিয়ে তামিমের দিকে লক্ষ্য করে দেখায়। তামিম তাদের এই কাণ্ডে পুরো ব্যাকুল হয়ে যায়। কিরে, আমি কখন তোদের শিক্ষা বোর্ড উড়াইতে বললাম? তানভীর সরকার সুভার দিকে তাকায়। নির্ভয়ে বলো শুভামা। আসলে বাবা, শয়তান সরকার বিয়ের আগে একবার বলেছিল আমার জন্য শিক্ষা বোর্ড উড়িয়ে দিবে, তাই আমি ভেবেছিলাম আমি দিলেও কিছু হবে না। তানভীর সরকার রাগী দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। শিক্ষা বোর্ড কি আমার বাপের সম্পত্তি নাকি? আপনিই তো বলেছিলেন আমরা ৪৫ মিনিট রিলেশনশিপে আছি, বিয়ে করা উচিত। আমি পরীক্ষার কথা বলায় বোর্ড উড়িয়ে দিতে চেয়েছিলেন, সে সাহসেই তো আমি গেলাম। তানভীর সরকার একটু কড়া দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। আর তানভীর সরকারের তাকানো দেখে তামিম তার কাছে চলে আসে। মিথ্যা কথা আব্বা, আমি উড়ানোর মতো লোকই না। বাবাজান, আপনার সব কাজে আমার ফুল সাপোর্ট আছে, কিন্তু শুভামায়ের মাথায় এত উল্টোপাল্টা বুদ্ধি দেওয়া ঠিক হয়নি আপনার। আব্বা ট্রাস্ট মি, এই শয়তান ছেমড়ি মিথ্যা বলছে। আমি ওদের হাত খরচও দেই না। তানভীর সরকার তাও তামিমকে বিশ্বাস করে না। সে সুভাকে বিশ্বাস করে। তামিম খুন করলেও তানভীর সরকার সেগুলো মেনে নেয়। কিন্তু আজকে সুভার মাথায় এত ভুল বুদ্ধি দেওয়া সে কিছুতেই মানতে পারেনি। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় তার পঞ্চপাণ্ডবের দিকে। এটা কার প্ল্যান ছিল? পঞ্চপাণ্ডব একসাথে সুভার দিকে তাকায়। সুভা আবারও বিশাল বড় বাঁশ খায়। পঞ্চপাণ্ডব আবারও তাকে ধোঁকা দিল। আমি তো তোদের কোনো টাকা দেইনি, তাহলে তোরা বোম বানানোর টাকা কই পাইলি? পঞ্চপাণ্ডব আবারও সুভার দিকে তাকায়। তামিম এবার তার বউয়ের কুকর্মে প্রচণ্ড রেগে যায়। পাঞ্জাবির হাতা উপরে তুলতে তুলতে সুভার সামনে এসে দাঁড়ায়। তুমি টাকা কই পেয়েছো? সুভা অবলার মতো দৃষ্টি করে তামিমের দিকে তাকায়। আপনার ঘড়ি আর পারফিউম বিক্রয় কমে বিক্রি করে দিছি। তামিম সুভার কথা শুনে পুরো বলদের মতো তার দিকে তাকায়। পুরো 2 লাখ টাকা পেয়েছি, সব কাজে লেগেছে, বাকি 500 টাকা বেঁচে আছে, সেটা আপনার। তামিমের ইচ্ছা করছিল নিজের মাথায় নিজেই বাড়ি দিতে। তার বউ এত পেকেছে। তামিম এদিক ওদিক তাকাতে থাকে। এই কেউ একটা চেলা কাট দে তো, আজকে ছয় শয়তানের ভূত ছুটাবো। পালা শালার ভাইরা। পঞ্চপাণ্ডব দৌড় লাগায় বাইরের দিকে। সাকিব সুভার হাত ধরে টান মারে। পালান ভাবিমা। ছয়জন একসাথে দৌড় লাগায় বাইরে, আর তামিম তাদের পিছনে। আজকে তোদের হাড্ডি গুঁড়া করবো আমি। ধরতে পারলে তো ভাই? সাকিবের বাচ্চা, সবার আগে তোকে পিটাবো। তামিম তার ছয় শয়তানের পিছনে সুভার সেগুন কাঠের স্কেল নিয়ে দৌড় লাগায়। আর তার সামনে ছয়জন আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় নিজেকে বাঁচানোর। ছয়জন ছয় দিকে দৌড় লাগায়। পুরো সরকার বাড়ির বাগান ঘিরে তারা লুকিয়ে পড়ে। বরাবরের মতো আজকেও সাকিব আর মাহির পুলের মধ্যে ঝাঁপ দেয়। আর রফিক মাহফিজ গাছে উঠে পড়ে। মানিক আর সুভা ঝোপের আড়ালে চলে যায়। কালো বোরকা পরা সুভা একদম মিশে গেছিল ঝোপের সাথে। ভাবি মা, আইজা যদি শহীদ হই, আমার কবরটা পূর্ব পারের পুকুরের মাঝে দিয়েন। এই অসময়ে মাহফিজের এহেন কথা শুনে সুভার রাগের পারদ ফেটে ওঠে।
ইচ্ছে করছিল তার মাথায় কিছু একটা দিয়ে বাড়ি দিতে। আপনার মুখে গু পড়ুন, সবসময় ভুলভাল বকেন। সুভার ঝাড়ি শুনে মানিক চুপ হয়ে যায়, কিন্তু একটু পর পর সুভাকে তার কবর যেন পূর্বপারের পুকুরের মাঝে দেওয়া হয় সেটাই বলা যায়। তামিম বাগানে এসে দেখে কারো চুলেরও খবর নেই। না, এই ছয় শয়তানকে নিয়ে আর পারা গেল না। কিন্তু এবার যদি তাদের কোনো শাস্তি না দেওয়া হয় তাহলে তারা মাথায় চড়ে বসবে। তামিম চুপচাপ ইশারা করার সাথে সাথে গার্ডরা চেয়ার এনে বাগানের একদম মাঝ বরাবর রাখে। 3টা চেয়ার বাগানের মাঝ বরাবর রাখা হয়। কিছুক্ষণ পর আয়েশা সরকার এবং তানভীর সরকারও বাগানে চলে আসে। তামিমের পাশের দুটো চেয়ারে তারা বসে পড়ে। তারপর একটা মাইক এনে তামিমের হাতে দেওয়া হয়। মাই ডিয়ার পলাতক বউ অ্যান্ড জাউরা সন্তানস, আপনারা কি নিজ ইচ্ছেতে বের হবেন নাকি আমি আমার স্টাইলে বের করব? তামিম মাইক সাইডে রেখে দিয়ে চুপচাপ ঘড়ি দেখতে থাকে। 3 মিনিটের ব্যবধানে সকলে এক এক করে বের হতে থাকে। মাহির, সাকিব ভিজার শরীর নিয়ে কাঁপতে কাঁপতে এসে দাঁড়ায়। মানিক এবং সুভা ঝোপের আড়াল থেকে ভদ্রলোকের মতো এসে মাথা নিচু করে দাঁড়ায়। তার কিছুক্ষণ পর মফিজ এবং রফিক মোটা তাদের পা দুটো ফাঁকা করে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আসে। কিরে মানিকজোর, তোরা এমনে হাঁটুস কালা? শামসুর কথা শুনে মফিজ এবং রফিক অসহায় দৃষ্টিতে তার দিকে তাকায়। আর কইস না শামসু ভাই, তাড়াহুড়ো কইরা গাছে উড়তে যাইয়া ছাল উইঠা গেছে গা। উপস্থিত সকলে তাদের এই করুণ পরিণতি দেখে খুব কষ্টে মুখের হাসির আটকায়। আর তামিম এসে তাদের সামনে দাঁড়ায়। শামসু, এলন ভাই। তামিমের এক ডাকেই শামসু তার হাতে মোটা একটা চেলাকাঠ তুলে দেয়। তা দেখে ছয় শয়তানের কলিজার পানি শুকিয়ে আসতে থাকে। তোরা 5 জন এদিকে আয়। তামিমের ডাকে পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। উল্টো দিকে ঘোর। তামিম তাদের উল্টো করে ঘুরতে বলার সাথে সাথে সকলে বুঝে যায় তাদের পাদদেশ দিয়ে এখন ঝড় তুফান চলবে। হলো তাই। তামিম এক এক করে 5 জনের পাদদেশে লাঠি চার্জ করতে থাকে। খুব জোরে জোরেই তাদের পিছনে মারা হচ্ছিল। তাদের চিৎকার শুনে সুভা শুকনো ঢোক গিলে। তামিম ওদের মারতে থাকে, আর সুভা পাশ দিয়ে ভালো মানুষের মতো আস্তে আস্তে পা টিপে টিপে যেতে থাকে। এই দাঁড়া। তামিম খুব জোরে সুভাকে পালাতে দেখে চেঁচিয়ে ওঠে। সুভা তামিমের দিকে তাকিয়ে বোরকা উপরে তুলে খুব জোরে দৌড় দেয়। এক দৌড়ে সোজা তাদের রুমের দিকে ছুটে যায়। সুভার দৌড় দেখে তামিমও তার পিছু নেয়। তামিমের গতি এত জোরে ছিল যে সুভা দরজা লক করতে পারেনি। তার আগেই তামিম ভিতরে ঢুকে পড়ে। সুভা পুরো ঘরে দৌড়াদৌড়ি শুরু করে। এবারের মতো মাফ করে দেন তামিম ভাই। তুই জীবনে মানুষ হবি না। জীবন আছে যতদিন, ভণ্ডামি ততদিন। হাতের কাছে পেয়ে নেই, ভণ্ডামো ছুটাবো। তুই আর জীবনেও ভালো হবি না। হয়ে যাব স্বামী, এবার হব। কালকে কালামানিকের কসম কেটেছিলি, হলি না তো? ওইটা তো কালা কসম ছিল, আজকে ধলা কসম কাটলাম। তোরে বিশ্বাস নেই। তামিম সুভার সাথে পুরো রুমে রীতিমতো গোল গোল করে ঘুরতে থাকে, কিন্তু সুভার গতি কমে না। সে এদিক ওদিক যেতেই থাকে। এক পর্যায়ে তামিম সুভাকে ধরে ফেলে, আর বেকায়দায় পরে তামিমের হাত সুভার গালে চলে যায়। খানিকটা জোরেই চড় লাগে তার গালে। সুভা গাল ধরে তামিমের দিকে তাকিয়ে থাকে। তার চোখে পানি ছলছল করে। তামিমও একটু আফসোস করে। তার উদ্দেশ্য ছিল সুভাকে ভয় দেখানো, সত্যি সত্যি মারা নয়। কিন্তু হুট করে তাল সামলাতে না পেরে লেগে গেল। সুভার এমন তাকানো দেখে তামিমও একটু ভয় পেয়ে বসে। সুভা চুপচাপ গাল ধরে বিছানায় বসে পড়ে। দৃষ্টি তার একদম সামনে।
কোনো কথা নেই মুখে। তামিম সুভার এমন পাথর মূর্তি ভাব দেখে শুকনো ঢোক গিলে। সুভা নড়েও না চড়েও না, উল্টো চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকে। তামিম এসে সুভার পাশে বসে। সে কয়েকবার সুভাকে ডাকে, কিন্তু কোনো সাড়া শব্দ পায়নি। তামিমও এবার একটু ভয় পেয়ে বসে। সুভার কি খুব জোরে লেগেছে গালে? কি করবে কিছুই বুঝতে পারে না। সে যে আবেগে বিবেক হারিয়ে নিজের সমস্ত জ্ঞান হাঁটু রেখে সুভার গালে কষিয়ে চড় মেরেছে, এটার পরিণতি যে খুব ভয়ঙ্কর হবে সেটা ভালোই বুঝতে পারছে তামিম। দেখো বউ, যে যাকে যত ভালোবাসে সে তাতে ঠিক ততটাই মারে। সুভা একদম চুপচাপ বসে থাকে। ভালোবাসি তাই মেরেছি। সুভা গাল ধরে অগ্নিদৃষ্টিতে তামিমের দিকে তাকায়। তারপর হুট করে তামিমের ঘাড় ধরে তার পিঠে 3টে চর 4টে ঘুষি লাগিয়ে বলে, ভালো কি আপনি একাই বাসেন, আমিও বাসি? তামিম নিজের পিঠ ঠিক করতে করতে সুভার দিকে তাকায়। সে তো আবেগে বিবেক হারিয়ে একটা ফালতু লজিক বলেছিল সুভাকে, কিন্তু সুভা যে তার লজিককে কাজে লাগিয়ে তারই ওপরে প্রয়োগ করবে এটা ভুলেও বুঝতে পারেনি। তামিম পিঠে হাত দিতে দিতে বলে, কিছু কইলেই মারে। বিগাস। তামিম নিজের পিঠে হাত দিয়ে সুভার দিকে তাকিয়ে থাকে, আর সুভা নিজের গালে হাত দিয়ে তামিমের দিকে তাকিয়ে থাকে, যেন চোখ দিয়ে একজন আরেকজনকে গিলে খাবে। প্রচণ্ড রাগে ফুলতে থাকে সুভা। তামিমও চুপচাপ তাকিয়ে থাকে সুভার দিকে। এভাবে প্রায় 6-7 মিনিট অতিবাহিত হয়। দুজনের মধ্যে কোনো রিয়াকশন দেখা যায় না। তামিম লক্ষ্য করে সুভার মুখের নকশা কিছুটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তার রাগ কমে যাচ্ছে। কিছুক্ষণের ব্যবধানে সুভা তামিমের কোলে উঠে বসে আর তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তামিমও সুভার মাথায় হাত বুলাতে থাকে। সরি। ওয়াই পরি? রাগে আমার মাথা ঠিক থাকে না তামিম। আমি ইচ্ছে করে মারিনি আপনাকে। আপনি কি বেশি জোরে ব্যথা পেয়েছেন? তামিম পরম যত্নে সুভার গালে হাত বুলাতে থাকে। সে জানে সুভার রাগ উঠলে তা কন্ট্রোল করা মুশকিল। সে ইচ্ছে করে কখনো তামিমের গায়ে হাত তো দূরে থাক, জোরে কথাও বলবে না, কিন্তু যতদিন না সুভা ঠিক হয় তামিমকে এসব সহ্য করতেই হবে। বউয়ের হাতে কেলানি খেয়ে মরলে শহীদই মৃত্যু হয়। সুভা হালকা করে তামিমের গালে ঝাপটা মারে, কিন্তু ভিতরে ভিতরে একটা অনুশোচনা হয় তার। কিছুদিন যাবৎ সে তামিমকে প্রচণ্ড জ্বালাচ্ছে। তামিমও কিছু বলছে না, চুপচাপ সহ্য করছে। সুভা জানে তার রোগের সম্পর্কে, কিন্তু সে যে নিজেকে কন্ট্রোল করতে পারবে না এটা বুঝতেই পারেনি। সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম সুভার গালে হাত দেয়। থাপ্পড় কি খুব জোরে লেগেছে? না, তাহলে কাঁদছো কেন? কাচ্ছি না তো। তামিম সুভার কোমর জাপটে ধরে, সুভার কাঁধে নিজের মাথা রাখে। ও বউ, তুমি জানো তুমি কাঁদলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়, কোনো কাজে বরকত হয় না। সুভা তাও চুপচাপ বসে থাকে। সে যে তামিমের গায়ে হাত তুলেছে এটা তো সত্যি, এটা যেভাবেই হোক। তামিম, হুম? আপনি কি আমাকে ছেড়ে দিবেন? মায়ের খাওয়ার শখ জাগছে? খুব শক্ত করে কথাটি বলে তামিম। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছে সে। তামিম সব সহ্য করলেও সুভার সাথে বিচ্ছেদ সহ্য করতে পারে না। তামিম নিজের হাত সুভার সামনে তুলে ধরে, সাথে সাথে সুভার চোখের পানি চলে আসে। গুনে গুনে 46টি কাটা চিহ্ন, 45টি ছোট ছোট, আর একটা অনেক বড়, একদম রক বরাবর। তামিম সুইসাইড করতে চেয়েছিল সুভা চলে যাওয়ার পর। সেই দাগটি স্পষ্ট। সুভা তাকায় তামিমের দিকে। তোমাকে ছাড়া থাকতে হলে আরেকটা দাগ হাতে পড়বে, তারপর তামিম সরকার, ইন্নালিল্লাহ। বাকি কথা শেষ করার আগেই সুভা তামিমের মুখে হাত দিয়ে ফেলে, আর মাথা নেড়ে তাকে এমন অলক্ষণে কথা বলতে নিষেধ করে।
তামিম সুভার থুতুনি ধরে হালকা বাঁকিয়ে ধরে, তারপর বাম গালে বেশ শব্দ করেই চুমু খায়। লজ্জায় মুখ রক্তিম বর্ণ ধারণ করে সুভার। তামিম আস্তে আস্তে সুভার বোরকা নেকাব খুলে ফেলে। এসি অন থাকলে সুভার বেশ অস্বস্তি হচ্ছিল। তামিম আগেই বুঝতে পেরেছিল। চলো ফ্রেশ হবে। আচ্ছা আমি আসছি। সুভা তামিমের কোল থেকে উঠে যেইমাত্র সামনে পা বাড়ায়, তামিম সাথে সাথে তাকে কোলে তুলে নেয় আর ওয়াশরুমের দিকে পা বাড়ায়। বাথটবে চুপচাপ বসে থাকে তামিম সুভা। সুভা তামিমের বুকে হেলান দিয়ে থাকে আর তামিম সুভার চুলে শ্যাম্পু করতে থাকে সুন্দর করে। হরি, জি। কিছু না। সুভা তামিমের এই হেয়ালি কথার অর্থ বুঝতে পারে না। সে তাকায় তামিমের দিকে। কি হয়েছে তামিম? তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আপনি যেতে দিবেন? না, ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো, কিন্তু তুমি কি যাবে? সুভা তামিমের কথা শুনে হাসতে থাকে। সে তাকে যেতেও দিবে না, আবার তার মতামতও চায়। তামিম সরকার আসলেই অদ্ভুত। তার মনে কি চলে সেটা শুধু সেই জানে। ড্রেসিং টেবিলের সামনে বসে চুপচাপ নিজের চুল মুছতে থাকে সুভা। তামিম তখনও ওয়াশরুমে। সুভাকে সুন্দর মতো শাওয়ার করানোর পর তামিম নিজে শাওয়ার নেয় আর সুভা নিজের চুল মুছতে থাকে। কিছুক্ষণের ব্যবধানে তামিম এসে সুভার পিছনে দাঁড়ায়। তারপর হেয়ার ড্রায়ার নিয়ে সুভার চুল শুকাতে থাকে। চুল শুকানোর এক পর্যায়ে সুভা আয়নাতে তাকায়। তামিম শুধুমাত্র একটি তোয়ালে পরে আছে। সুভা একদৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। হালকা পানি তামিমের শরীরে এখনও অবশিষ্ট রয়েছে। কি দেখছো বউ? আপনি অনেক হট। ছি, অশ্লীল মাইয়া, নিজের জামাইকে সিরিয়াস করো। সুভা উঠে তামিমের হাত থেকে হেয়ার ড্রায়ার নিয়ে ড্রেসিং এ রেখে দেয়। তারপর তামিমের পায়ের ওপরে ভর করে উঠে তার গলা জড়িয়ে ধরে। তুমি ইতিহাসের প্রথম মেয়ে যে নির্লজ্জতার সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছো। তামিম ইচ্ছে করে টিজ করতে থাকে সুভাকে। সুভা রেগে তামিমের গলা ছেড়ে দিয়ে বাইরে চলে যেতে থাকে। তামিম তাকে আটকানোর চেষ্টা করে অনেক, কিন্তু সুভা শোনে না। সে ইচ্ছে করে তামিমের কাছে যেতে চেয়েছিল আর তামিম তাকে টিজ করলো। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে আসে। এসে সুভাকে খুঁজতে থাকে। কোথাও খুঁজে পায় না সুভাকে। খোঁজ নিয়ে জানতে পারে সে তার ভাইয়ের রুমে আছে, নার্সদের সাথে ডিনারও করেনি। তামিম বুঝতে পারে সুভা ভীষণ লজ্জা পেয়েছে তার কথায়। কোনো মেয়ে যদি নিজ থেকে তার স্বামীর কাছে যেতে চায় এবং এভাবে টিজের শিকার হয় স্বামীর দ্বারা, সেটা আসলেই লজ্জাদায়ক। তামিম চুপচাপ উপরে সুভার ভাইয়ের রুমে চলে আসে। কয়েকজন নার্স সোফাতে বসা আর সুভা তার ভাইয়ের মাথার কাছে বসে আছে। তামিম রুমে ঢোকা মাত্র নার্সগুলো দাঁড়িয়ে পড়ে। তাদের ইশারা করে চুপ থাকতে বলে তামিম। তারপর একদম সুভার পিঠ বরাবর দাঁড়ায়। তামিম দাঁড়ানো মাত্র সুভা বুঝে যায় তার পিছনে কে। তামিমের পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে। সব কিছু ভুললেও তামিম পারফিউম ব্যবহার করতে ভুলে না। সুভা চুপচাপ বসে থাকে, কোনো প্রতিক্রিয়া দেখায় না। রুমে চলো সকাল। কেন? আমি বলেছি তাই। সুভা কিছুক্ষণ চুপচাপ থাকে, কোনো উত্তর দেয় না। সুভার থেকে কোনো উত্তর না পেয়ে তামিমের রাগ বাড়তে থাকে। আমি রুমে আসতে বলেছি সকাল। আমি এখানে থাকবো তামিম, আপনি প্লিজ এখন যান। খুবই ঠান্ডা স্বরে তামিমের আদেশ প্রত্যাখ্যান করে সুভা। একটু আগে যেই রুম থেকে অপমানিত হয়ে আসলো, আবার সেই রুমে যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। তামিম কিছুক্ষণ ওইভাবেই দাঁড়িয়ে থাকে সুভার পিছনে। কোনো রিয়াকশন দেয় না সুভা। তামিম সুভার হাত ধরে টান দিয়ে তাকে নিজের সামনে দাঁড়া করায়। তারপর তাকে কোলে তুলে নেয়।
সুভা তারপরও চুপ হয়ে থাকে। তামিম সুভাকে নিয়ে হনহনিয়ে নিজেদের রুমে চলে যায় আর দরজা লক করে সুভাকে দাঁড় করায়। হাগমি। সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। হাগমি সকাল। সুভা এবারও চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমি জড়িয়ে ধরতে বলেছি শুভা, না। তুমি ধরবা কিনা? না। তামিম খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় সুভার গালে। তাল সামলাতে না পেরে মাটিতে বসে পড়ে সুভা। একটু আগেও তামিম সুভার রাগ সহ্য করছিল, আর এখন সে নিজেই তার গালে চর বসিয়ে দিল। তেজ দেখাস, তামিম সরকারকে তেজ দেখাস। অনেক সহ্য করেছি তোকে, বের হ আমার চোখের সামনে থেকে। গালে হাত দিয়ে চুপচাপ উঠে দাঁড়ায় সুভা। কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই। তামিমের দিকে একবার ফিরেও তাকায় না সে। মাথা নিচু করে দরজার সামনে আসতে থাকে। তামিমও দাঁড়িয়ে থাকে ঠিক সেভাবেই। কোনো প্রকারের কোনো অভিযোগ ছাড়াই বাড়ির বাইরে চলে আসে সুভা। সুভা ভেবেছিল হয়তো তামিম তাকে আটকাবে, কিন্তু না, তামিম তাকে আটকায়নি। রাত তখন 1টার কাছাকাছি। চুপচাপ জনশূন্য রাস্তায় হাঁটতে থাকে সুভা। হাতে কোনো টাকা নেই, যাওয়ার কোনো জায়গা নেই, আপন বলতে কেউ নেই। কোথায় যাবে সে? তাই দৃষ্টি সামনের দিকে রেখে হাঁটতে থাকে। আল্লাহর দুনিয়া বিশাল বড়, হয়তো তার জন্য কোথাও না কোথাও একটু আশ্রয় রাখা আছে। পেটে ক্ষুধা, গলা শুকিয়ে কাঠ, এভাবে প্রায় ঘন্টার পর ঘন্টা হেঁটেই চলেছে সে। চারপাশে শুধু জোরে বাতাসের প্রতিধ্বনি ভেসে আসছে, কোনো মানুষের নিঃশ্বাসের আওয়াজ অবধি পাওয়া যাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর সুভা লক্ষ্য করে বাতাসের ধ্বনি ভেদ করে প্রায় 6-7টা গাড়ি এসে তার চারপাশে গোল হয়ে দাঁড়ায়। একসাথে এতগুলো কাস্টমাইজ করা প্লাকার্ড দেখে সুভা বুঝে যায় এগুলো কার গাড়ি। সরকারের ছেলের বডিগার্ডদের গাড়ি এগুলো, সেটা সুভা দেখেই বুঝতে পেরেছে। মাঝের একটা গাড়ি থেকে তামিম তাড়াতাড়ি করে নেমে আসতে থাকে, হাতে তার গোল্ডেন চাপাতি। এতদিন পর কি নিজের বউকে খুন করার জন্য তামিম সরকার তার গোল্ডেন চাপাতি হাতে নিয়েছে? সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে আর তামিম তার সামনে এসে দাঁড়ায়। চল বাড়ি চল। তামিমের কোনো কথার উত্তর দেয় না সুভা। একটু আগে সে নিজের মুখে বের হতে বলেছে, এখন কেন সুভা যাবে তার সাথে? কি হলো, কথা কানে যায় না? গাড়িতে ওঠ। সুভা তামিমের পাশ কাটিয়ে সামনের দিকে হেঁটে যেতে থাকে। তামিম সুভার ঘাড় চেপে ধরে গোল্ডেন চাপাতিটি সুভার গলায় ধরে। তেজ দেখাস, আমাকে তেজ দেখাস। তোর বয়সের থেকে আমার খুনের সংখ্যা বেশি, আর তুই 2 দিনের ছেমড়ি আমাকে তেজ দেখাস। মেরে লাশ গায়েব করে ফেলবো। তামিমের চোখের চাহনি বলে দিচ্ছে সে কতটা রেগে আছে আজ সুভার উপরে। সুভাও তামিমের মতোই তেরামি করে রইল, কোনো কথার উত্তর দেয় না তার। কিরে, কথা বল। কথায় আছে অল্প সুখে কাথর, অধিক সুখে পাথর। সুভার বেলায়ও ঠিক তেমনটাই হলো। তামিমের কথায় সে এতটাই আঘাত পেয়েছে যে মুখ দিয়ে কোনো কথা বের হয় না, আর অন্যদিকে তামিমের রাগের পারদ ফেটে পড়তে থাকে। তামিম সুভার বাহু ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে গাড়ির কাছে। সুভা নিজের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। তামিম রীতিমতো তাকে টেনেই গাড়িতে তোলে, নিজের কোলে শক্ত করে ধরে রাখে তাকে। সুভা কয়েকবার ওঠার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু পারে না। এক পর্যায়ে চুপচাপ বসে থাকে তামিমের কোলে। গাড়ি চলতে থাকে আপন গতিতে। তামিম সুভা কারো মুখে কোনো কথা নেই। বেশ অনেকটাই সময় লাগে সরকার বাড়িতে পৌঁছাতে। তামিম সুভাকে ছোট বেবিদের মতো ক্যারি করে সরকার বাড়ির ভিতরে আসতে থাকে। সুভাও চুপচাপ থাকে। তামিম সুভাকে নিয়ে সোজা তাদের রুমে চলে যায়। দরজা লক করে সুভাকে খাটে বসায়। তামিমও তার পাশে এসে বসে। সুভার দৃষ্টি তখনও নিচে। আমি কিন্তু রাগ কন্ট্রোল করার লোক না সকাল। সুভা উঠে দাঁড়ায়, তামিমের দিকে তাকায়।
চোখ বেয়ে অজস্র অশ্রু বয়ে চলেছে তার। বাড়ি থেকে চলে যেতে বলেছেন, গেছিলাম। আবার কেন আনলেন? অপমান করার জন্য? এখনো মন ভরেনি অপমান করে? এরপর কি পায়ে পড়লে খুশি হবেন আপনি? তামিম উঠে সুভার মুখ বরাবর দাঁড়ায় আর খুব জোরে সুভার গাল বরাবর আবারও চর বসিয়ে দেয়। ফ্লোরে ছিটকে পড়ে সুভা। প্রচণ্ড রাগে ফুলতে থাকে সে। গালে হাত দিয়ে তামিমের দিকে তাকায়। আপনি ভালোবাসার যোগ্য না তামিম সরকার। থাকবো না আমি আপনার সাথে। তালাক দিব আপনা। পুরো কথাটি শেষ করার আগেই ফুলদানি দিয়ে ড্রেসিং টেবিলে ছুঁড়ে মারে তামিম। প্রচণ্ড রাগে হাঁপাতে থাকে সে। এই জন্মে তুই তালাক পাবি না। কথাটি বলেই রুম থেকে হনহনিয়ে বেরিয়ে পড়ে তামিম। আর অপরদিকে কান্নায় ভেঙে পড়ে সুভা। হাঁটু মুড়ি দিয়ে কাঁদতে থাকে সে। একসময় মাথায় কারো হাত অনুভব করায় তাকায় সুভা। মা! আয়েশা সরকারকে জড়িয়ে ধরে সুভা। আয়েশাও সুভার মাথায় হাত বুলাতে থাকে। আমার ছেলেটা ভালোবাসার কাঙাল রে মা। এমন ছিল না ও, জানিস। পরিস্থিতি, আমরা ওকে এমন করে তুলেছি। না হলে গিটারের জায়গায় হাতে অস্ত্র কেন তুলে নেবে বল? আয়েশা সরকারের কথায় সুভা তার দিকে তাকিয়ে থাকে। গিটারের জায়গায় অস্ত্র, কোনো কিছুই মাথায় ঢোকে না তার। আয়েশা সরকার উঠে দাঁড়ায় আর সুভার দিকে তাকিয়ে বলতে শুরু করেন। আজ থেকে 11 বছর আগের কথা। 26শে জানুয়ারি 2014 সাল। তামিমের আব্বা নির্বাচনে দাঁড়ায়। সরকার ভাই থেকে যখন সে একজন ঠান্ডা প্রকৃতির মানুষ হয়ে যায়, তখন আমারই জন্য সে নির্বাচনে দাঁড়ায়। সরকার ভাই নির্বাচনে দাঁড়িয়েছে আর জয়ী হবে না, এটা তো দুঃস্বপ্ন। হলোও তাই। সংসদে 350টি আসনের মধ্যে একতাই বল, বিপুল হারে ভোট পায়। আর প্রধানমন্ত্রী নির্বাচন করা হয় তানভীর সরকারকে। সেদিন আমরা সবাই খুব খুশি ছিলাম। তামিমের আব্বা প্রধানমন্ত্রী হয়েছে, দেশ চালাবে। আমার ছেলে তামিম আর তাসকিনও খুব খুশি হয়। তামিম ছিল একদম ঠান্ডা প্রকৃতির ছেলে। 17 বছর বয়সী, অনেক বুদ্ধিমান ছিল তামিম। সারাক্ষণ গিটার নিয়ে থাকতো। ইচ্ছে ছিল বড় মিউজিশিয়ান হবে। তার গানের গলাও ছিল মারাত্মক সুন্দর। আর আমার ছোট ছেলে তাসকিন, সে ছিল ভাই ভক্ত। বড় ভাইয়ার আচার আচরণ সব অনুকরণ করত। সে সব সময় চাইতো তামিমের মতো হবে। তামিম সারাক্ষণ তার ভাইকে সাথে নিয়ে থাকতো। জানো, নির্বাচনের পর 27শে জানুয়ারি ছিল তামিমের আব্বার শপথ গ্রহণের সময়। সকাল 11টায় তার শপথ গ্রহণের সময় ধার্য করা হয়। তামিম, আমি আর তাসকিন ঠিক করি সেদিন আমরা এতিমখানায় খাওয়াবো। তামিমের আব্বা শপথ নিয়ে বাড়ি ফেরার পথে এতিমখানাতে এসে বাচ্চাদের থেকে দোয়া নিয়ে যাবে। তামিমের আব্বা বের হয় শপথ গ্রহণের উদ্দেশ্যে, আর আমরা 3 জন এতিমখানার উদ্দেশ্যে। সব কিছুই ঠিক চলছিল। বাচ্চাদের খাওয়ার সব কিছু আমি নিজে দেখতে লাগলাম। কোপা শামসুরের বাবা ছিল তখন এতিমখানার দায়িত্বে। গরু থেকে শুরু করে সব কিছু সে কাটত। তামিম তাসকিন চলে যায় সোজা সেখানে গরু কাটা দেখবে বলে। আমিও তাদের বাধা দিই না। বাচ্চাদের সাথে থাকলে তাদেরও মন মানসিকতা পরিবর্তন হবে। আমিও চলে যাই তাদের সাথে। যখন চাপাতি দিয়ে মাংস কাটা হচ্ছিল, তখন বিকট আওয়াজ আসে বাইরে থেকে। 2-3 জন বাইরে চলে যায় কি হয়েছে দেখার জন্য, কিন্তু অনেকক্ষণ যাওয়ার পরও আর কেউ আসে না। শামসুরের বাবাও চলে যায়, তারপর সেও আসে না। আমি, তামিম, তাসকিন কিছুক্ষণ অপেক্ষা করে যখনই বাইরে বেরোতে চাই, তখনই দেখি 12-13 জন হেঁটে আমাদের সামনে আসছে। তারা এসেই আমাকে সালাম জানায়। আমিও উত্তর দিই। তখন বুঝতে পারিনি আসলে কি হতে যাচ্ছিল আমাদের সাথে। তারপর আমাদের কিছু লোক ভেতরে আসে। তারা আসতেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে বহিরাগত লোকরা। প্রচণ্ড মারামারি হতে থাকে। আমি, তামিম আর তাসকিনকে নিয়ে যাওয়ার জন্য পথ খুঁজছিলাম, কিন্তু চারপাশে এত লোক ভরে গেছিল, কোন দিক দিয়ে বের হব বুঝতেই পারিনি। এক এক করে যখন আমাদের সমস্ত লোকগুলোকে মেরে ফেলা হয়, তখন বাকি ছিলাম শুধু আমরা। লোকগুলো এক এক করে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে, আর আমার ভয় বাড়তে থাকে।
তামিম তাসকিনকে কিভাবে বাঁচাবো? তারা আমাদের ঘিরে ফেলার পর দেখি পিছন থেকে আরও 7 জন আসছে।